ভাবুন তো, কালিম্পংয়ের একটা পাহাড়ি গ্রাম, সেখানে ভূতের গল্পের কিছু ফ্যান মিলে যা দেখেছিল, সেটা শুনলে সত্যি গায়ে কাঁটা দিয়ে ওঠে। চলুন আজ সেই ভয়ঙ্কর রাতের গল্পটাই শোনা যাক। গল্পের কথক শুরুতেই বলছেন, আমি যা দেখেছিলাম তার জন্য আমি আক্ষরিক অর্থেই প্রস্তুত ছিলাম না। বুঝতেই পারছেন কি ঘটতে চলেছে। একটা সাধারণ বেড়াতে যাওয়ার প্ল্যান কি করে যে এমন একটা দুঃস্বপ্নে বদলে গেল, চলুন সেটাই দেখি। তো এই ট্যুরটার আইডিয়াটাই কিন্তু দারুণ ছিল। নামটা শুনুন, ভূত পাহাড়ে গপ্প। নামটা শুনেই বোঝা যাচ্ছে, তাই না, যে এটা কোনো মামুলি ট্যুর ছিল না। আসলে কন্টেন্ট ক্রিয়েটাররা তাদের সাবস্ক্রাইবারদের নিয়ে গেছিলেন বৃষ্টি ভেজা পাহাড়ে ভূতের গল্প শুনবেন বলে। এর চেয়ে ইন্টারেস্টিং আইডিয়া আর কি হতে পারে বলুন? তো টাইমলাইনটা ছিল এরকম। ১৯শে জুন ওরা কলকাতা থেকে রওনা দেয়, সকালে পৌঁছায় এনজেপি স্টেশনে, আর দুপুর নাগাদ পৌঁছে যায় ঋষভের সেই হোমস্টেতে। সন্ধেবেলাতেই শুরু হয় ওদের সেই হরর পডকাস্ট, মানে শহর থেকে সোজা পাহাড়ের গভীরে। এই জার্নিটাই যেন ওদেরকে অন্য একটা জগতের জন্য রেডি করছিল। আচ্ছা, পরিবেশটা একবার ভাবার চেষ্টা করুন। চারিদিকে বৃষ্টি ভেজা পাহাড়, মেঘে ঢাকা রাস্তা, দেখতে অসাধারণ সুন্দর। কিন্তু কেমন যেন একটা গাছ হোমছমে ব্যাপারও ছিল। ওই যে নিস্তব্ধতা, ওই যে সব কিছু থেকে বিচ্ছিন্ন একটা জায়গা। দিনের বেলার ওই সৌন্দর্যটাই যে রাতের অন্ধকারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, তার একটা হালকা আভাস কিন্তু তখন থেকেই পাওয়া যাচ্ছিল। কিন্তু সন্ধ্যা নামতেই ওই সুন্দর পরিবেশটা কেমন যেন পাল্টে যেতে শুরু করল। কিছু ছোট ছোট ঘটনা ঘটতে শুরু করে। প্রথমে সেগুলোকে তেমন অস্বাভাবিক মনে হয়নি, কিন্তু পরে বোঝা যায় ওগুলোই ছিল একটা বড় বিপদের সিগন্যাল। কি হয়েছিল সেদিন? প্রথমেই দেখুন, একজন গেস্ট যিনি একা ঘুরতে গিয়েছিলেন, তিনি দুপুর থেকেই বলছিলেন যে তার ঘরে কেমন যেন একটা ভারী ফিলিং হচ্ছে, ভয় লাগছে। কেউ তেমন পাত্তা দেয়নি। তারপর আসল ব্যাপারটা ঘটল সন্ধেবেলা। যেই না লাইভ হরর পডকাস্ট শুরু হয়েছে, অমনি সব লাইট অফ, পুরো অন্ধকার। এখন বলুন, এটাকে কি শুধু একটা কোইন্সিডেন্স বলা যায়, নাকি এটা ছিল অন্য কিছুর শুরু? এরপর আসল ঘটনাটা ঘটে মাঝরাতে। রাত তখন 1:40, সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে। আমাদের গল্পের কথক আর তার বন্ধু মিলে একটা সিগারেট খাওয়ার জন্য ব্যালকনিতে যায়। একটা সাধারণ স্মোক ব্রেক, কিন্তু ওরা জানত না ওই ব্রেকটাই ওদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তে পরিণত হতে চলেছে। প্রথমে ওরা দূরে একটা ছায়ার মতো কিছু দেখতে পায়, স্থির হয়ে দাঁড়িয়ে। ঠিক আছে, হতেই পারে। কিন্তু তারপর ওই ছায়া মূর্তিটা হঠাৎ করে এমন স্পিডে এদিক ওদিক নড়তে শুরু করে, যা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভবই না। আর ক্লাইম্যাক্সটা হলো যখন ওই একই ছায়ামূর্তি হুট করে ওদের নিজেদের ব্যালকনির কোণায়, মানে মাত্র কয়েক ফুট দূরে এসে হাজির হয়। ভাবুন একবার অবস্থাটা। গল্পকথক নিজেই বলেছেন, ওটা নড়াচড়ার গতি কোনো সাধারণ মানুষের পক্ষে অত দ্রুত নড়া সম্ভব নয়। এই সাধারণ মানুষ শব্দটা খেয়াল করুন। মানে তিনি যা দেখেছেন সেটা যে কোনোভাবেই নর্মাল ছিল না, সেটা উনি নিশ্চিত। ওই অস্বাভাবিক স্পিডটাই ছিল সবথেকে ভয়ের কারণ। আর এই ঘটনার পর কথকের রিয়াকশনটা দেখুন। উনি এতটাই ভয় পেয়ে যান যে হাতে সিগারেট ফেলে দিয়ে বন্ধুকে ব্যালকনিতে একলা ছেড়েই ঘরের ভেতর ছুটে পালিয়ে আসেন। প্রচণ্ড ভয় পেলে মানুষের মাথা কাজ করে না। এই রিয়াকশনটাই বলে দেয় যে ভয়টা কতটা জেনুইন ছিল। এটা ছিল শ্রেষ বাঁচার জন্য দৌড়। কিন্তু ভয়টা কি শুধু ব্যালকনিতেই শেষ হয়ে গেল? একদমই না। ঘরের ভেতরে এসে আতঙ্কটা যেন আরও বাড়ল। দরজা বন্ধ করলেই কি সব থেমে যায়? সবার মনে তখন একটাই প্রশ্ন, ওরা ঠিক কি দেখল? একটু পর কথকের বন্ধু যখন ব্যালকনি থেকে ফিরে আসে, সেও একই কথা বলে। সে জানায়, ব্যালকনির ঠিক যে কোণায় ওই ছায়ামূর্তিটাকে দেখা গেছিল, সেখানে দাঁড়িয়ে ওর একটা সাংঘাতিক নেগেটিভ ভাইব্রেশন ফিল হয়েছে। তার মানে এটা কথকের একার মনে ভুল ছিল না, তাই তো? আর ঠিক তখনই ওর বন্ধু বাকিদের একটা অদ্ভুত প্রশ্ন করে বসে। সে জিজ্ঞেস করে, আচ্ছা, আমাদের কি একবার খোঁজ নেওয়া উচিত যে এই বাড়িতে কখনো কোনো সুইসাইড হয়েছিল কিনা? ভাবুন একবার, এই একটা প্রশ্নে ঘরের পরিবেশটা কেমন থমথমে হয়ে গিয়েছিল। হঠাৎ করে সুইসাইডের কথা কেন উঠল? তাহলে কি ওরা কোনো অতৃপ্ত আত্মার পাল্লায় পড়েছিল? যাই হোক, কোনো মতে রাতটা কাটল। সকাল হলো। সবাই হয়তো ভেবেছিল যে দিনের আলো ফুটলে ভয়টাও কেটে যাবে। কিন্তু যা হলো তা ছিল একেবারে উল্টো।
সকালের আলোয় এমন কিছু জিনিস সামনে এলো যা রাতের ভয়কে যেন আরও কয়েকগুণ বাড়িয়ে দিল। আর এটাই ছিল সবচেয়ে বড় শখ। দেখুন, রাতে কথক নিজেকে বোঝাচ্ছিলেন যে উনি হয়তো পাশের বাড়ির রান্নাঘরে স্ল্যাবের উপর কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন, একটা লজিক্যাল এক্সপ্লেনেশন। কিন্তু সকালে গিয়ে যা দেখলেন, সেখানে কোনো স্ল্যাবই নেই, আছে শুধু সোজা ৭,০০০ ফুটের গভীর খাদ। মানে ওখানে কোনো মানুষের দাঁড়িয়ে থাকা ফিজিক্যালি ইম্পসিবল। তাহলে রাতে উনি ঠিক কী দেখেছিলেন? আর তারপর এক এক করে আরও সব অদ্ভুত ঘটনার সামনে আসতে শুরু করে। বোঝা যায় ব্যাপারটা শুধু কথকের সাথেই ঘটেনি। প্রায় একই সময়, মানে রাত ১:৩০ থেকে ২:১:২টোর মধ্যে অন্য গেস্টরা তাদের জানলার বাইরে তাদেরই এক বন্ধুকে দেখতে পায়, যে বন্ধুটা কিনা তখন নিজের ঘরে ছিল। এমনকি রান্নাঘরের বিল্ডিংয়ে যে রাঁধুনি ঘুমাচ্ছিল, তার কম্বলও নাকি দুবার কেউ জোর করে টেনে নামিয়ে দেয়। মানে পরিষ্কার, ওই রাতে শুধু একজন নয়, একাধিক মানুষ একই অশুভ শক্তির শিকার হয়েছিল। আর সবশেষে হোমস্টের মালিক একটা তথ্য দেয়, যা শুনে সবটা যেন আরও পরিষ্কার হয়ে যায়। তিনি জানান ওদের হোমস্টের পাশের বাড়িটা নাকি মাসখানেক ধরে পরিত্যক্ত, আর স্থানীয় লোকেদের মধ্যে ওটা ভুতুড়ে বাড়ি বলেই পরিচিত। তাহলে কি ওই পরিত্যক্ত বাড়িটাই ছিল সবকিছুর উৎস? সেখান থেকেই কি অশুভ শক্তিটা বেরিয়ে এসেছিল? তো সব ঘটনা, সব প্রমাণকে যদি এক জায়গায় করা হয়, তাহলে শেষে গিয়ে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। প্রশ্নটা হলো, একই সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ কি একই জিনিস অনুভব করতে পারে? এটাকে কি মাস হ্যালুসিনেশন বলা যায়? একজন ভুল দেখতে পারে, দুজন পারে, কিন্তু এতগুলো লোক একসাথে? নাকি সেদিন রাতে ওরা সত্যি এমন কিছু সাক্ষী হয়েছিল যা আমাদের লজিক বা বিজ্ঞানের বাইরে? এর উত্তর হয়তো কোনোদিনও মিলবে না। সিদ্ধান্তটা যার যার নিজের।